নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা রান্না বান্না শুরু করার আগে মাসকাবারির জিনিসগুলো ঢুকিয়ে নিচ্ছি। কালকে বাজার করে এনেছিলাম, কিন্তু কালকে আর তখন ঢোকানো হয়নি, তাই ভাবলাম রান্না শুরু করার আগে এই কাজটা করে নেই। মাসকাবারির জিনিস আসলে কি হয়, এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো এই মুহূর্তে আমাদের দরকার নেই, তো সেগুলো এরকমভাবে ছোট ছোট কৌটোতে কি ড্রামে, অনেক সময় দেখবে একটু জার থাকে ঘরে, কি বালতি, ওরকম জায়গায় আমি এইভাবে রেখে দেই। একটাতে হয়তো সব মশলাগুলো রেখে দিলাম, যখন দরকার হয় কেটে বের করে নেই। তাহলে কি হয়, তোমার জিনিসগুলোও নষ্ট হয় না আর একদম ফ্রেশ থাকে। তেল যেমন দেখবে অনেক সময় আমরা একবারে বেশি করেই নিয়ে আসি, আর এইভাবে আমি করি কি, একটা বালতিতে রেখে দেই, যখন দরকার হয় বের করে একটা করে কেটে নেই। আর যদি একবারে জিনিস মাসকাবারিতে এনে রাখি না, তাহলে না শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আনতে বলতে হবে না বা দৌড়ে আনতে হয় না। এটা একটা সুবিধে। ওই জন্য একটু বেশি এনে রেখে দেওয়া ভালো, আস্তে ধীরে প্রয়োজন মতন বের করে নেই। আর আজকে করব পনিরের তরকারি, তাই এখানে সমস্ত ফোড়নটা একবারে রেডি করে নিয়েছি। আর এখন তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা আর সাদা জিরে। আর আজকে ক্যাপসিকাম ঘরে একদমই কম ছিল, তাই যেটুকু ছিল ওটুকুই দিয়ে দিলাম। পনিরের তরকারি করার সময় যদি একটু ফোড়নের মধ্যে ক্যাপসিকাম কুচি দেওয়া যায়, তাহলে সেন্টটা খুব ভালো হয়। আর এখানে মশলা করে নিয়েছি, তবে এখানে তোমার আজকে যে দুটো রান্না করব সেটার মশলা আছে, তো পনিরে যতটুকু লাগবে সেটা দিয়ে দিলাম। জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ, লবণ, এগুলো। আর মশলাটা ভাজা ভাজা করার সময় না আমি ফোড়নে যে দুটো লঙ্কা দিয়েছিলাম ওগুলো তুলে নিয়েছি। নইলে না মশলা ভাজা ভাজা করতে গেলে অনেক সময় কি হয়, লঙ্কাটা থেতলে যায় আর তারপরে তরকারিটা খুব ঝাল হয়ে যায়। সেজন্য তুলে রাখি, আবার ঝোল দেওয়ার পরে লঙ্কা দুটো আস্তে করে দিয়ে দেই। তাহলে কি হয়, তোমার ঝালও বেশি হয় না, আবার ঝোলে বেশ শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ হয়। আর এখন মাছ ভাজা বসিয়ে দিলাম। আজকে মাছের ঝোল আর পনিরের তরকারি। আর মাছ ভাজতে গেলে বেশিরভাগ দিনই আমার গায়ে বড্ড ফুটে আসে, সেজন্য এখন করি কি, এইভাবে একটা ঢাকা দিয়ে দেই, তাহলে অন্ততপক্ষে গায়ে এসে পড়ার হাত থেকে বেঁচে যাই। আজকে মাছের ঝোলটা একদম মানে তোমার কালিয়া মতন করে করব ঠিক করেছি, ওই জন্য ঝোলটা একদমই কম দিয়েছি। আর তার সাথে পনির আছে, সেজন্য ভাবলাম যে ঝোলটা একটু কম দিলেও আজকে অসুবিধে হবে না। তো ওদিকে রান্না বান্না শেষ করে চলে আসলাম ঘরের কাজে। আর প্রত্যেক দিন আমি মোটামুটি 1 ঘন্টা সময় ঘরের পেছনে দেই, মানে ঘর গুছিয়ে রাখার পেছনে। এটা হয়তো এর আগেও তোমাদেরকে বলেছি, তবে আমার ঘর খুব সুন্দর করে গোছানো থাকে তোমরা সবাই বলো, কিন্তু তার মানে এই না যে আমি অনেকটা সময় এর পেছনে দিতে পারি। তবে রোজ নিয়ম করে 1 ঘন্টা সময় আমি দেই, তাহলে আমি মোটামুটি দেখেছি ঘর গুছিয়ে রাখা যায়, আবার পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তবে একটা রুটিন করে নেই নিজের মতন করে, যে আজকে যে কাজগুলো করব সেটা, কাল কোনগুলো করব সেগুলো, তাহলে ঘুরিয়ে ফিরে সব কিছুই মেনটেন করা হয়। তো ওদিকে মোড়াতে যে কভারটা কালকে ধুয়ে দিয়েছিলাম সেটাও লাগিয়ে নিয়েছি। আর এদিকে আজকে এই ঘরে পড়তে বসেছিল জিয়া। যা হয় তাড়াহুড়োর চোটে ওরা কোনো দিনই আর বই খাতা তুলে রেখে যেতে পারে না, তো এগুলো আমাকেই করতে হয়। আর এখন চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো এই জামা কাপড় ভাঁজ করা নিয়ে একটা কথা বলি তোমাদেরকে। এই জামা কাপড় না আমার যখনই শুকিয়ে যায় মোটামুটি ভাঁজ করে রাখার চেষ্টা করি। ওই ঘরের একটা কোণায় রেখে দিলাম জমিয়ে, তারপরে কখন ভাঁজ করব এটা খুব বাজে লাগে আমার। কিন্তু ছোটবেলায় যখন হয়তো আমার কোনো বান্ধবীর বাড়ি হয়তো গিয়েছি, এক একজনের বাড়িতে গিয়ে দেখতাম জানো তো, হয়তো সোফার ওপরে এত পরিমাণ জামা কাপড় ঢিপ করে রাখা যে আমি বুঝেই পেতাম না যে কোথায় বসবো। এটা মানে আমার না এখনো চোখে ভাসে জানো তো। বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু আমি এরকম দেখি, জামা কাপড় হয় বিছানার কোণায়, না হয় সোফার কোণায়, না হয় চেয়ারে, এমনভাবে থাকে, দেখতেও বাজে লাগে। আর আমার তো সব থেকে কি অসুবিধা হয় বলো তো, মাথার মধ্যে যদি এরকম একটা চাপ থাকে না যে আমার এই কাজটা বাকি আছে, তখন আমার মনে হয় যে আমি শুয়েও শান্তি পাই না। ওর থেকে আমার মনে হয় যখনের কাজ তখনই করে নেব, আমার কাজটাও হয়ে যায়, ঘরটাও গোছানো থাকে, আর মাথাতে কোনো চাপ থাকে না।
তবে জানো তো আমার নিজের কি মনে হয়, এই যে আমরা যারা হাউসওয়াইফ, এই যে এত গুছিয়ে সংসার করি, এই যে সংসার করাটা এটাও একটা কিন্তু আর্ট। মানে কে কত সুন্দর করে গুছিয়ে করতে পারি, নিজের সংসারকে কত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। অনেক ধরনেরই তো শিল্প হয়, তাই না? কেউ হয়তো আমরা নাচ করি, কেউ গান করি, কেউ আবৃত্তি করি, কেউ হাতের কাজ করি। এক একজন এক একটা দিকে মানুষের ন্যাক থাকে, সে সেটা নিয়েই চর্চা করে। আর এই সংসার করাটা, সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা, কি ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখা, আমার মনে হয় এটাও একটা আর্ট। যার ভেতরে সে জিনিসটা থাকে, সে তত সুন্দর করে সেটা করার চেষ্টা করে। তবে এটার জন্যে যে অনেক বেশি কিছু প্রয়োজন তা নয়। সুন্দর জিনিস লাগবে কি দামি দামি আসবাবপত্র লাগবে সেটা আমার কখনোই মনে হয় না। কারণ আমি নিজে দেখেছি জানো তো, অনেক মাটির বাড়ি, অথচ এত সুন্দর করে সাজানো গোছানো যে মানে চোখ জুড়িয়ে যায় ওগুলো দেখলে। আর এখন আমি বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকাল থেকে, এই নিয়ে আমার 3বার হলো বিছানা ঝাড় দেওয়া। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, তোমাদের মধ্যে থেকে দুজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে এত সুন্দর ঘরবাড়ি এবং এত শৌখিন, সেখানে একটা প্লাস্টিকের ঝাঁটা কিনতে পারো, কাঠির ঝাঁটা এখন চলে না। সত্যি বলেছিলাম তোমাদেরকে যে আমার কিন্তু প্লাস্টিকের ঝাঁটা আছে, তাই আজকে দেখিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার নিজের কিন্তু প্লাস্টিকের ঝাঁটার থেকেও কাঠির যে ঝাঁটা হয় সেটাই অনেক বেশি ভালো লাগে। সেজন্যই আমি এখন ওই ওই কাঠির ঝাঁটাই ব্যবহার করি, সে বিছানার ঝাড়ুই হোক কি ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুই হোক। যাই হোক, সেটা যার যার নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপার। কালকে এই ঘরের জানলার পর্দা দুটো ধুয়ে দিয়েছিলাম, তো এখন এই জানলার পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। সাদা তো, যার জন্য দুদিন পর পরই মনে হয় কি একদম নোংরা হয়ে গেছে। আসলে অল্প নোংরা হলেই বোঝা যায় সেটা, আর একটু ডিপ কালারের পর্দা হলে তখন সেটার চোখে লাগে না অতটা। হালকা নেটের পর্দা ঠিকই, কিন্তু কি হয়, তোমার একদিক দিয়ে নেটের পর্দা দিলে বাইরের থেকে বেশ অনেকটা আলো আসে, ভালো লাগে। আর সাদা পর্দা তো সবসময়ই সুন্দর। সাদা শুধু পর্দা নয়, যে কোনো জিনিসই ভালো লাগে। আর এখন চলে এসেছি মেয়েদের পড়ার ঘরে টেবিলটা গোছাতে। এক বোন বসেছিল ওপরের ঘরে, আর আরেক বোন বসেছিল ওদের এই পড়ার ঘরে পড়তে। তো যাই হোক, ওপরের ঘরের বই খাতা সরিয়েছি, আর এখন টেবিলের বই খাতাগুলো। আসলে ওরা সময় পায় না, বড্ড তাড়াহুড়োর মধ্যেও থাকে, পড়ে এসে আবার তাড়াতাড়ি করে ওদের যেতে হয়। তো এখানের বই খাতাগুলো আর সরিয়ে ওদের আলমারিতে ঢোকালাম না, কারণ এখানে যে কোনটা কোন বোনের জানি না, আলমারিতেও আবার ওদের তাক ভাগ করা আছে। তাই টেবিলে রেখে দিয়েছি, ওরা এসে ওদের মতন করে গুছিয়ে নেবে। আর এখন ওদের পড়ার ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেই। তবে ঝাড় কিন্তু আমি পুরো বাড়িটাই দেই। মানে আমার ঘর মুছে দেয় একজন এসে ঠিকই, কিন্তু ও কিন্তু ঘর ঝাড় দেয় না, আমি ঝাড় দিই। আমার মনে হয় যে ঘরটা যদি ভালো ঝাড় দেওয়া না হয় না, তাহলে যতই মুছি না কেন, সেই আমার মনে হয় পায়ের নিচে একটু কেমন নোংরা নোংরা লাগে। এটা আমার একটা বদ অভ্যেস বলতে পারো। সেজন্য ঘরটা সবসময় আমি ভালো করে আগে ঝাড় দিয়ে নিই, তারপরে আমার যে বোনটা এসে ঘর মোছে, ও এসে ঘরগুলো মুছে দেয়। তো ওদের পড়ার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখানে দুটো ব্যাগ আছে, সেগুলো আগে ঠিক করে রাখি। একটা ওখানে আছে নাচের স্কুলের ব্যাগ, আর একটা আছে প্রাইভেট পড়তে গেলে সেটা নিয়ে যায়। আর এখন চলে আসলাম আবার ওপরে বেসিন পরিষ্কার করতে। আর তোমাকে কিছুক্ষণ আগেই যে কথাটা বলছিলাম যে এক একজনের বাড়িতে আমি দেখেছি, এটা না ঠিক কথাই, আমি কাউকে ছোট করছি না, কিন্তু অনেক বাড়িতে আছে, তোমরাও হয়তো এটা মানে ফেস করে থাকবে, যে হয়তো বেসিনে কোনো কারণে মুখ ধুতে গিয়েছি, বেসিনটা এত নোংরা যে ওখানে আমি আর মুখ ধুতে পারি না। তবে আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই নিজেদের বাড়িতে না বেসিন বাথরুম অন্ততপক্ষে এই জিনিসগুলো খুব পরিষ্কার রাখাটা দরকার, নিজেদের স্বাস্থ্যের কথা ভেবেই, তাই না? এখন দেখো, আমাদের আগে যেমন ছিল হাত মুখ ধোয়া কলপারে, সেটা টোটালি বাইরে থাকতো, কিন্তু এখন তো সবই ঘরের ভেতরে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমার মনে হয় আরেকটু বেশি করে করা দরকার, যাতে সবারই শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তো এই বেসিনটাতে ব্যবহার হয় না ঠিকই, কিন্তু একটু ধুলো পড়ে যায়, তাই একটু ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর তোমরা সবাই আমাকে
অনেক অনেক কমেন্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমাকে এত বেশি করে প্রশংসা করেছো যে আমি এত খুশি হয়েছি কি বলবো। তোমরা সবাই বলো দিদি তুমি খুব সুন্দর করে কাজ করো, কিন্তু সত্যি বলছি আমি কিন্তু একটুও কাজ করতে পারতাম না, মানে কাজ করিনি কখনো বিয়ের আগে জানো। শুধু কাজের মধ্যে একটাই ছিল, পড়াশুনো করা। তবে আমার দিদি তাও আমার মায়ের সাথে হাতে হাতে টুকটাক কাজ করেছে, কিন্তু আমি কোনো দিনই তেমন কাজ করিনি, রান্না বান্না তো কোনো দিনই না। এক এক সময় মা রাগ করে বলতো যে বিয়ে দেওয়ার পরে না তোকে পরের দিনই ফেরত দিয়ে যাবে, তুই দেখিস। তা দেখলাম যে না, পরের দিন আর ফেরত দেয়নি। মোটামুটি 17 বছর হয়ে গেছে, এখনো অবধি শ্বশুর বাড়ির থেকে ফেরত দেয়নি। তো যেটা বলছিলাম, সত্যি আমি কাজ পারতাম না গো, কোনো কাজই করিনি, কোনো দিনই করিনি। তবে ওই যে সবাই বলে না মেয়েরা সব পারে, এটাও সত্যি কথা। আমাদের না আগের থেকে শেখার দরকার পড়ে না, সময়ের সাথে সাথে না নিজেদেরকে আমরা মেয়েরা খুব সুন্দর করে পাল্টে নিতে পারি, কি গুছিয়ে নিতে পারি। আমি যখন সংসারে ঢুকলাম তখন আমি কিভাবে রান্না করতে হয় জানি না, তো সেই সময় সেই জায়গা থেকে আজকে এত কিছু শিখে গিয়েছি। এটা বোধহয় একমাত্র মেয়ের জন্যই পেরেছি। আর এখন সব কাজ হয়ে গিয়েছে, এই ওপরের ঘরটা ঝাড় দেবো, তাই পর্দাগুলো সব গুটিয়ে নিচ্ছি। এটা আমার রোজকার কাজ কিন্তু। আমি যখনই ঘর ঝাড় দেই আমি এইভাবে পর্দাগুলো সব তুলে দেই, একবারে ঘর মোছার পরে নামাই। কারণ ঘর মোছার সময় দেখবে পর্দা থাকলে মুছতে খুব অসুবিধে হয়, আর তখন যদি বারে বারে ওই ভেজা হাতে পর্দা ধরি আমার মনে হয় পর্দাগুলো খুব নোংরা হয়ে যায় তাতে। আর পর্দা তো আর খুব ঘন ঘন ধোয়া হয় না, কয়েক মাস পর পর ধুই। তাতে পর্দাগুলো যাতে ভালো থাকে সেই জন্যই আমি এভাবে গুটিয়ে রাখি। আর ঘরে যত পাপোশ থাকে সব ঝেড়ে জায়গা মতন তুলে রাখি, একবারে ঝাড় দেওয়া হয়ে যায়, মোছা হয়ে যায়, তারপরে নামিয়ে দেই। আর এই সময় ঘরে হিয়াজিয়ারাও থাকে না, ওদের পাপাও থাকে না, যার জন্যে আমার আর অসুবিধে হয় না। আর এইদিকে দেখো কাজু কিশমিশকে, যেহেতু আমি ঘরে আছি, তোমাদেরকে এর আগে বলেছিলাম ওরা দোল খেতে খুব ভালোবাসে, তো কিচির মিচির করে যাচ্ছে, এসে একটু দোল দিয়ে দিচ্ছি। আর দেখো এখন সুন্দর করে দুলতে থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি।